যুক্তিযুক্ত সংখ্যক বিচারক ও অন্যান্য জনবল নিয়োগ, বিচার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট অন্যান্য সরকারি প্রতিষ্ঠান এর সাথে সম্পৃক্ত অংশীজনের সমন্বয় নিশ্চিত করা এবং সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বাংলাদেশ আওয়ামী জনতা পার্টি প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। জনগণের সেবা প্রাপ্তির ক্ষেত্রে সকল প্রকার দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল করার মাধ্যমে প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার নিশ্চিত করা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সহ অন্যান্য সকল সেবার সহযোগ্য করতে বাংলাদেশ আওয়ামী জনতা পার্টি দৃঢ় প্রতিজ্ঞ থাকবে। বৈশ্বিক ও আঞ্চলিক রাজনীতির মেরুকরণের ভারসাম্য বুঝে জোট নিরপেক্ষতার ভিত্তিতে আন্তর্জাতিক বন্ধুত্ব, তৃতীয় সমতা রক্ষার মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রসমূহ এবং তৃতীয় বিশ্বের অন্যান্য রাষ্ট্রসমূহ, ভাতৃপ্রতিম রাষ্ট্রসমূহের সাথে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী জনতা পার্টি রাজনীতি পরিচালনা করবে। আমাদের স্লোগান শিক্ষা, সমতা, সুবিচার, যেখানে আওয়ামী জনতা আসবে সেখানে। অল্প সময়ের বক্তব্যে আমরা একটি নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা পেলাম। আপনারা কি বুঝতে পেরেছেন যে আমরা কি নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের নাম পেয়েছি? এই নামটা সবাই বুঝতে পেরেছেন। আমি আশাবাদী যে এই দলটি আমরা রাজনৈতিক দল হিসেবে যে দল বইতে বলি বা বিভিন্ন পাঠ্যপুস্তকে বলি সেই রকম দল হবে। বাংলাদেশ আওয়ামী জনতা পার্টি আমার একটা প্রশ্ন যারা রফিকুল কাছে জানি আমি আসলে পাবনা দেবে সেই প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী জনতা পার্টি ধীরে ধীরে যখন অনেক দর্শকের অনেক জনগণের পার্টি তখন কি সেটা আমার পার্টি হয়ে যাবে কিনা? কারণ আমরা এই উত্তরটা দিব। এরকম প্রশ্ন আপনাদের অনেকের মনে আছে, সেটা জন্য একটা প্রশ্ন উত্তর পর্ব আছে সেখানে আপনারা সবাই প্রশ্ন করবেন, সেখানে আপনারা প্রশ্ন করবেন। কারণ আমরা দেখেছি যে অনেক বড় বড় পার্টি ধীরে ধীরে আমার পার্টি তখন সেখানে নেতা কর্মী কারোই আপনার থাকে না। আমার প্রশ্ন উত্তর করবে, আমি এই উত্তরটা চাই। কিন্তু যে পার্টির নাম ঘোষণা করা হলো সেটা সবার কাছে কি ক্লিয়ার? আমরা আরেকবার এই পার্টির নাম, রাজনৈতিক দলের নামটা যদি আরেকবার স্পষ্ট আকারে ঘোষণা হয় তারপর আমাদের সবার জন্য আরেকটু ক্লিয়ার হয়। আমাদের প্রিয় স্যার যদি আরেকবার আপনাদের নাম ঘোষণা করেন, পিছিয়ে থেকে আমাকে তাই বলে যে এই নামটা আপনি আরেকবার করবেন এবং একই সাথে আমার দর্শকদের কাছে নামটা শুনতে চাই। আমরা বলার পর আপনারাও নামটা উচ্চারণ করবেন।
যখন নামটি ঘোষণা করবেন আপনাদের কাছে এই রাজনৈতিক দলটি জবাবদিহিতা থাকবে, সেটা জন্য আপনারা প্রশ্ন করবেন। অবশ্যই প্রশ্নগুলো যেন হয় দেশের স্বার্থে, ব্যক্তির স্বার্থে না। আর আগে দেখছি ব্যক্তির সাথেই প্রশ্ন হতো, এবার প্রশ্নগুলো দেশের স্বার্থে। যদিও সেটার জন্য আপনাদের আলাদা সময় দেওয়া হবে, সেই পর্যন্ত আপনারা আপনাদের প্রশ্নগুলো সাজান এবং যারা এই রাজনৈতিক দল করলো তাদেরকে এই প্রশ্নগুলো করবেন। আপনি নামটি আরেকবার যদি ঘোষণা করেন। আমাদের আজকের নতুন রাজনৈতিক দলের নাম হচ্ছে বাংলাদেশ আম জনতা পার্টি। এটা প্রকৃতই সাধারণ জনগণের পার্টি। এটা কখনোই আমার পার্টি হওয়ার কোনো ব্যবস্থা নাই, হবেও না, সুযোগও নাই। প্রতিজ্ঞা করছি। আমরা নতুন একটি রাজনৈতিক দলের নাম এবং লোগো সবই দেখলাম, তাহলে একবার আমরা সমস্যা শুনতে চাই আমাদের এই রাজনৈতিক দলের নাম কি? কি নাম? আপনারা যত হাস্যোজ্জ্বল ভাবে এই নামটি আজকে উচ্চারণ করলেন, বাংলাদেশের মানুষ এই নামটি এভাবেই হাস্যোজ্জ্বল ভাবে উচ্চারণ করবে সেই প্রত্যাশা, এবং সেটা রাজনৈতিক দলকে প্রমাণ করতে হবে তারা তাদের জনগণের দল। যাই হোক, এই মুহূর্তে আমি স্টেজে বা মাইক্রোফোনে যাকে আমন্ত্রণ তিনি হচ্ছেন জনাবা ফাতেমা তাসনিম। আপনি আপনার মূল্যবান বক্তব্যের জন্য আপনাকে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মাহেন্দ্রক্ষণে উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত হয়েছেন সারা বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ আম জনতা পার্টির সম্মানিত সহযোদ্ধাগণ, উপস্থিত আছেন সাংবাদিক বৃন্দ, আমার ভাই ও বোনেরা, সকলকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 52 ভাষা আন্দোলনের শহীদদের। আমি গভীরভাবে স্মরণ করছি 1971 সালে যারা জীবনের বিনিময়ে এই একটি বাংলাদেশ নামক ভূখণ্ড দিয়েছেন এবং মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এর পরবর্তীতে জুলাই আসলো, 24-এ যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, সকলকে গভীরভাবে স্মরণ করছি, সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। 36 জুলাইয়ের স্পিরিট নিয়ে আজকে আমরা এমন একটি সময় এসে দাঁড়িয়েছি, আমাদের কাছে মনে হয়েছে রাজনৈতিক সচেতনতা না থাকলে এইরকম একটি ফ্যাসিস্ট সরকারের শাসনে আমাদের আবারও ধুকে ধুকে মরতে হবে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘ 16টি বছর ধরে আমরা যে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে এসেছি,
আইনের কোথাও সুশাসন ছিল না, কারো কথা বলার অধিকার ছিল না, কারো ছিল না ভোট দেওয়ার অধিকার। সকল অধিকার কেড়ে নিয়েছিল ওই জাতির সরকার, যাকে 24-এর ছাত্র ও জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পতন করতে সক্ষম হয়েছি। এই আন্দোলনের ক্রেডিট নেওয়ার জন্য আজ অনেকেই দাঁড়িয়ে আছে, চেতনা ব্যবসা করছে। আমরা সম্মুখ সারির যোদ্ধা, বন্দুকের তীর, গোলা বারুদ, মামলা হামলা, গুম খুন সবকিছু উপেক্ষা করে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা রুখে দিয়েছি। আজ বাংলাদেশ আম জনতা পার্টির আত্মপ্রকাশ হলো। আমাদের পার্টির কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে, আপনাদের সামনে সেটি আমি তুলে ধরব। আইনের শাসন প্রতিষ্ঠা করা, সামাজিক নিরাপত্তা এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা, সবার জন্য শিক্ষা ব্যবস্থা ও সুশিক্ষার সুযোগ ইন্টারমিডিয়েট ও উচ্চ মাধ্যমিক পর্যন্ত সবাই বিনা খরচে শিক্ষার সুযোগ তৈরি করা, সবার জন্য কর্মসংস্থানের সুযোগ এবং উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে সৃষ্টি করা, সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য সেবা সবার ব্যয় সাধ্যের মধ্যে আনা, প্রান্তিক জনগোষ্ঠী বিনামূল্যে বা স্বল্প মূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার মাধ্যমে নিরাপদে বাধাহীনভাবে সবার ভোটার অধিকার প্রয়োগ করার সুযোগ সৃষ্টি করা, সব ক্ষেত্রে স্বাধীন ও নির্বিঘ্নে মত প্রকাশের অধিকার ও সুযোগ নিশ্চিত করা, ব্যবসা বাণিজ্যে সব ধরনের অবকাঠামোগত জটিলতা সংস্কার করে ব্যবসা বান্ধব রাষ্ট্র সৃষ্টি করা, জনপ্রশাসন তথা রাষ্ট্রীয় কর্মচারীদের মধ্যে বৈষম্য দূর করা, শিশু কিশোর থেকে শুরু করে সবার মধ্যে দেশপ্রেম জাগ্রত করার ক্ষেত্রে ভূমিকা রাখা, দুর্নীতি প্রতিরোধ, আধুনিক লেনদেন পদ্ধতি, মুদ্রানীতি, অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা, কৃষিকে শিল্প হিসেবে ঘোষণা করে কৃষকদের সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করা, পরিশেষে পরিবেশ রক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ, সংরক্ষণ বাস্তবায়ন করা এবং পরিবেশ দূষণ প্রতিরোধে সব ধরনের অপশিল্প, অপব্যবসা, অবকাঠামো নিরসিত করে বাসযোগ্য সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করা। এটি বাংলাদেশ আম জনতা পার্টির লক্ষ্য ও উদ্দেশ্য। সর্বশেষ একটি কথা বলতে চাই, আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন, আমাদেরকে প্রাণ ভরে দোয়া করবেন। আমরা নতুন বাংলাদেশ গড়তে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। বৈষম্যহীন রাষ্ট্র গড়ার লক্ষ্যে বাংলাদেশ আম জনতা মাঠে থাকবে। ধন্যবাদ সবাই। আজকের একটি যে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আম জনতা পার্টি সেই অনুষ্ঠানে এসে
কাজ হচ্ছে আমরা দুজন ব্যক্তি আসবো যারা বাংলাদেশের সন্তান। জনাব আজম খান কাছে যে আমন্ত্রণ আছি, জনাব আজম খান সদস্য সচিব আমাদের জনতার দল। জনাব আজম খান আপনার অনুভূতি জানবো এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে এবং আপনি কি চান এই দল থেকে, এই রাজনৈতিক দলকে আপনি কেমন দেখতে চান? কি খবর? তো বসে গেছে তো নাই না, আবার ঢুকছে না। হ্যাঁ স্যার আসছেন তো। বরং করুণাময় আল্লাহ তাআলা তোমার মঙ্গল করুন। আমি এমন একটি লোকের আমন্ত্রণে এখানে এসেছি যে বিতর্কিত, আলোচিত, সমালোচিত সারা দেশ নাকি তার কাছে দেখা, আমিও নাকি তাই। কিন্তু সংগঠক কাকে বলে, কত প্রকার এবং তিনি 12 বছর কারাগারে আরেকবার বাংলাদেশের প্রতিটি মানুষকে বুঝিয়ে দিল আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমি কাজে কিছু টাকা পাই, আমি কারাগারে গিয়েছিলাম ওনার সঙ্গে দেখা করতে, টাকা তো চাইতেই পারলাম না, আমি দিয়ে আসতে এই হলো অভিযোগ। আমি তাকে 12 বছর কারাগারে বিভিন্ন মামলায় রাখা হয়েছে, সরকার আমলে তাকে জেলে থাকতে হয়েছে অনেকবার। আমি ওনাকে আরো 12 বছর আগে জেলে যাওয়ার আগে পরামর্শ দিয়েছিলাম, আপনি এত বড় সংগঠক, you should come in the politics। যারা দেশকে দিতে চায় তাদের রাজনৈতিক দল করা উচিত। তখন উনি করেননি। আজকে ওনার রিয়েলাইজেশন এসছে, আমি ওনাকে অনুপ্রাণিত করেছি একটি রাজনৈতিক দল এমন করেন যে দলে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে। এমন দল করেন না যে আমি আমার মতো দেহত্যাগ করবো কিন্তু পদত্যাগ করবো না, এইরকম রাজনীতি কিন্তু করেন না। আমি আশা করি আমি রফিকুল আমিন নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে আগামী দিনে নতুন প্রজন্মের হাতে এই দেশকে তুলে দেবে এবং আমরা যারা স্বাগত হয়ে গেছি তারা ধীরে ধীরে রাজনীতিকে অবসর নেব এবং তরুণদের হাতে নেব। আপনারা জানেন 4 বছর আগে প্রেস কনফারেন্স করে আমি রাজনীতি থেকে অবসর নিয়েছিলাম যে আমরা 16 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে কিছুই করতে পারিনি, কোন রাজনৈতিক দল কিছু করতে পারেনি। সেই ব্যর্থতা দায় দায়িত্ব নিয়ে আমি জাতীয় প্রেস ক্লাবে জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতি থেকে অবসর নিয়েছিলাম এবং সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আমার মতো সাহিত্য হয়ে গেছেন তাদেরকে অবসর নিয়ে তরুণ প্রজন্মের হাতে, এই ফাতেমাদের মতো নেতৃত্বের হাতে দেশকে দিতে বলেছিলাম। বিষয় আমার জাতিকেও সাড়া দেয়নি, কারণ আমাদের দেশের নেতারা দেহত্যাগ করবে কিন্তু পদত্যাগ করবে না। কিন্তু আল্লাহ রহমত সেই তরুণরা ছাত্র জনতাকে সাথে নিয়ে জাতীয় সরকারকে 36 জুলাই উৎখাত করে নতুন বাংলাদেশ গড়ে দিয়েছে। 71-এর মুক্তিযুদ্ধে আমার নিজেরও মার পেটে 2 ভাই শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিরুদ্ধে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু সত্যিকারের স্বাধীনতা পাইনি। একদলীয় শাসন কায়েমের মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছিল, এমনকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল। আজকে 36 জেলায় এই তরুণ ছাত্র জনতা নতুন করে বাংলাদেশে আবার আমাদেরকে স্বাধীনতার স্বাদ ফিরিয়ে দিয়েছে। আমরা আজকে মন করে কথা বলতে পারি, ডাক্তার ইউনূসকে আমরা যা তা বলতে পারি, কোনো মামলা হয় না, সাইবার ক্রাইম মামলা হয় না। এটাই স্বাধীনতার সুফল। আমার বিশ্বাস গণতন্ত্রের পক্ষ থেকে আপনাদের প্রত্যেক অভিনন্দন। রফিকুল আমিনের নেতৃত্বে আজকে যে আম জনতা পার্টির
বহিঃপ্রকাশ ঘটল। আমার বিশ্বাস বাংলাদেশের রাজনীতিতে এই রফিকুল আলমের নেতৃত্বে, ফাতেমার নেতৃত্বে, এই তরুণ সমাজের নেতৃত্বে বাংলাদেশে একটি ইতিবাচক রাজনীতির সূচনা হতে পারবে। আপনারা জানেন আমাদের জনতা দলের চেয়ারম্যান জেনারেল সলিম কামাল, জেনারেল লেফটেন্যান্ট জেনারেল সাকিব, জেনারেল মাহবুব আলম এবং অসংখ্য লেফটেন্যান্ট জেনারেল এবং নেতৃত্বে আমাদের এই জনতা দল প্রতিষ্ঠা লাভ করেছে। গত 1 মাসের বয়স হয়নি। আমাদের মূল লক্ষ্য রফিকুল আলমের সঙ্গে আমরা একমত হয়েছি যে আমরা সৎ লোক খুঁজে বের করবো, আর কোন দল দেখে ভোট নয়, মানুষ দেখে, সৎ মানুষ দেখে খুঁজে খুঁজে বের করে আমরা অভিজ্ঞ জ্ঞানী লোকের পার্লামেন্টে পাঠাবো। যদি আমরা দেখি রফিকুল আলম ঢাকার 17 ফেব্রুয়ারিতে একজনকে মনোনয়ন দিয়েছে, সে সৎ এবং যোগ্য, আমরা সেখানে কোনো মনোনয়ন দেব না, আমরা সেখানে সাপোর্ট করবো। এইভাবে আগামী দিনে পার্লামেন্টে জ্ঞানী গুণী তরুণদের তাড়ানো হবে, যাতে আর কোনদিন লোক ভ্যাটি হতে না পারে, আর যেন কোনদিন স্বৈরাচার আমাদের উপর আঘাত করে করতে না পারে। আমি অভিনন্দন জানাচ্ছি আপনাদের কর্মসূচি গঠন করবে আপনারা বলেছেন, এবং সেটাই হওয়া উচিত। সিঙ্গাপুরে প্রধানমন্ত্রী 1965 সালে প্রথম এসেই যেটা করেছিলেন, দুর্নীতিকে জিরো করে দেওয়ার জন্য সংগ্রাম শুরু করেছিলেন। আজকে রফিকুল আলম যেটা বলেছেন, যদি সত্যি এটা মিন করে, আগামী দিনে আমরা প্রথম দুর্নীতি প্রতিরোধ করব এবং আইনের শাসন যদি প্রতিষ্ঠা করি এবং নতুন নেতৃত্ব আমরা প্রতিষ্ঠা করে দিতে পারি, আমাদের জ্ঞান দিয়ে, অভিজ্ঞতা দিয়ে নতুনদেরকে আমরা আলোচিত করব এবং আগামী দিনে